ইরান আমেরিকায় যে যুদ্ধ চলছে বা ইরান ভার্সেস ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি আর নেই, তিনি মারা গেছেন। এই সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এখন অথেন্টিক ভাবেই পাওয়া যাচ্ছে। এই লক্ষ্যে পাকিস্তানে বিক্ষোভ চালানো হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করা হচ্ছে। আরো বিভিন্ন দল, বিভিন্ন সংস্থা, সংগঠন কর্তৃক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তো এই যুদ্ধটা কেন, বা এই যুদ্ধের পেছনে কি ভূ রাজনীতি চলছে, কি বাণিজ্যিক কারণ রয়েছে, বা এই খামেনির মৃত্যুর মধ্য দিয়ে কি ঘটতে যাচ্ছে সামনের দিকে, কি বার্তা দিচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না, পরবর্তীতে এক সময় আলোচনা করব। আজকে স্পেসিফিক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই যুদ্ধের ফলে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। বাংলাদেশ যদিও এই যুদ্ধের সাথে সরাসরি জড়িত না, অপরদিকে এই যুদ্ধ ইরান ভার্সেস ইসরায়েল বা ইরান ভার্সেস আমেরিকার গণ্ডির মধ্যেও নেই। এই যুদ্ধটা এখন সমগ্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে রূপ নিয়েছে। তো মধ্যপ্রাচ্যে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করবে, আর তার নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে না, বাংলাদেশকে হিট করবে না, এটি ভাবার তো কোনো সুযোগ আসলে নেই। কারণ বাংলাদেশ একটি আমদানি এবং রপ্তানি নির্ভর দেশ। আর এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ভৌগোলিক জোন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মধ্যপ্রাচ্য। তো বাংলাদেশের কোন কোন সেক্টরে হিট করতে পারে এই যুদ্ধ? গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের অর্থনৈতিক খাতে হিট করবে, এবং সেই বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে কতটা ঝুঁকি রয়েছে সেটা নির্ভর করবে এই যুদ্ধ কতদিন দীর্ঘস্থায়ী হচ্ছে তার উপরে। তো আমরা যদি এই যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে যে ঝুঁকি আসতে যাচ্ছে, যে নেগেটিভ হিট আসতে যাচ্ছে, সেগুলো পয়েন্ট ভিত্তিক একটু দেখার চেষ্টা করি। প্রথমত আসি আমদানি। এই মধ্যপ্রাচ্য থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমদানি করি, জ্বালানি তেল বা খনিজ তেল এবং গ্যাস, পাশাপাশি রয়েছে শিল্প ইন্ডাস্ট্রির অন্যান্য কাঁচামাল। তো এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা চাহিদা মতো আমদানি পাবো না, এটা বোঝাই যাচ্ছে, এবং আমদানির খরচ বেড়ে যাবে। পাশাপাশি আমাদের দেশে যখন চাহিদার চেয়ে যোগান কম থাকবে, মানে প্রোডাক্টের শর্টেজ দেখা দেবে, তখন কয়েক ধাপে এর দাম বেড়ে যাবে। আর তাছাড়া বর্তমানে এই জ্বালানি তেল এবং গ্যাসের বাংলাদেশের যে দাম, সেটা অলরেডি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেই জায়গায় যদি এই যুদ্ধের কারণে, প্রোডাক্ট শর্টেজের কারণে আরো কয়েক ধাপ দাম বেড়ে যায়, তাহলে প্রভাবটা গিয়ে কোথায় পড়তেছে? বাংলাদেশের অর্থনীতিতে পড়তেছে। এরপরে যদি আসি রপ্তানির ক্ষেত্রে, তো রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কি রপ্তানি করতে পারবো? বিশেষ করে যে আমাদের তৈরি পোশাক, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাছাড়া আমাদের মেডিসিন সেক্টর বা অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে। তো যেই দেশে যুদ্ধ চলছে, সেই দেশের কি কনজিউমার বা ভোক্তা আগের মতো তাদের আর ডিমান্ড থাকবে? থাকবে না। সেই দেশের যে যারা বিনিয়োগ করে, যারা বিজনেস করে, ইনভেস্টমেন্ট যারা, তারা কি সেই লেভেলে আগের মতো আর ইনভেস্ট করবে? করবে না। তাহলে হচ্ছে কি, আমাদের রপ্তানি আয় কমে যাচ্ছে, সেটার হিট ওই আমাদের অর্থনীতিতেই গিয়ে পড়তেছে। এরপরে যদি আসি আমাদের শ্রম বাজার, সবচেয়ে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা শ্রমিক দিচ্ছি দেশের বাহিরে, তার বিনিময়ে আমাদের প্রবাসীরা আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই রেমিটেন্স, এবং তার অন্যতম একটা জোন হলো এই মধ্যপ্রাচ্য। তো এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে নতুন করে আমাদের দেশ থেকে শ্রমশক্তি আর যাচ্ছে না, বরং ওই যুদ্ধোত্তর এরিয়াতে যারা যেই শ্রমশক্তি বাংলাদেশের আছে, তাদেরকেই বরং বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে রেমিটেন্স আসা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে, এটাও বাংলাদেশের অর্থনীতিতে গিয়ে হিট করতেছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখি, এই যে আমদানি রপ্তানি, এই লক্ষ্যে যে শিপমেন্ট, যে আমাদের যে নৌপথ ব্যবহার করা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এই ঘোষণা দিয়েছে অলরেডি ইরান। তাছাড়া ইরানের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে, এই সুয়েজ খাল। এই সুয়েজ খালকে কিন্তু বলা হয় বিশ্ব বাণিজ্যের ধমনী। তো এই সুয়েজ খালেও গিয়ে যদি এই যুদ্ধের বিষয়টা গড়ায়, এখান দিয়েও যদি
এই আমাদের শিপমেন্টের জাহাজগুলো, আমদানি রপ্তানির জাহাজগুলো চলাচল করতে না পারে, তাহলে গিয়ে পরিস্থিতি আরো এক ধাপ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ অন্য রুট দিয়ে আমদানি রপ্তানি করা, সেটা এক হলো সময় সাপেক্ষ ব্যাপার, দ্বিতীয়ত হলো অতিরিক্ত খরচের ব্যাপার। তো মনে হয় বোঝাই যাচ্ছে যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হতে থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি কোন ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলবো, বাংলাদেশের এখনকার অর্থনৈতিক অবস্থাটা কি? আওয়ামী লীগ শাসন আমলে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় ছিল, অস্বীকার করা যাবে না। একটা আন্দোলন বা অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের বিদায় আসলো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি এসে এই অর্থনীতিকে খুব বেশি পুনরুদ্ধার করতে পারেনি, বরং অর্থনীতিকে আরো ভঙ্গুর অবস্থায় পৌঁছে দিয়েছে। এরপরে নির্বাচন হয়ে, নির্বাচন পরবর্তী এখন বিএনপির সরকার ক্ষমতায় এসেছে। বিএনপির সরকার ক্ষমতায় এসে কিন্তু অলরেডি তারা বলতেছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। অলরেডি তারা ইঙ্গিত দিচ্ছে যে ট্যাক্স বাড়াতে হবে, আরো এইটা ওইটা বাড়াবে, যার ঝুঁকি এসে, চাপ এসে আমাদের জনগণের মাথায় পড়তে যাচ্ছে। সেই মুহূর্তে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশকে আরেকটা বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিতে যাচ্ছে। আমরা একটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি। এক কথায় বলা যায়, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশে চরম লেভেলের একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এবং নতুন যে সরকার এসেছে, এই সরকার চরম লেভেলের ব্যর্থতায় পড়তে পারে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।